সুপ্রিয় দর্শক, আরটিভি বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিয়া জ্যোতি। দেশে প্রথমবারের মতো 24 ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা 2000 ছাড়ালো। আইইডিসিআর হিসেবে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 2029 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে মারা গেছেন 15 জন। সব মিলিয়ে সংক্রমিত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে 40,000। ধারণা করা হচ্ছে দেশে করোনা সংক্রমণের পিক টাইম থাকবে 15 জুন পর্যন্ত। দেশে বাড়তে থাকা এই করোনা পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতাল, ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টরা। এমন অবস্থায় দেশের 50-এর বেশি শয্যা বিশিষ্ট সব সরকারি বেসরকারি হাসপাতালগুলোয় কোভিড এবং নন কোভিড রোগীদের পৃথক ব্যবস্থাপনায় চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জটিল রোগাক্রান্তদের সুরক্ষার প্রসঙ্গ টেনে এই সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল অ্যাসোসিয়েশন। দর্শক, করোনার এই মহা দুর্যোগে সুরক্ষিত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে ঘরে। ঘরে থাকার এই সময়টায় আপনাদের সবার কাছে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতে বিএসএমএমইউ থেকে আজও রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডক্টর দেওয়ান সাইফুদ্দিন আহমদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম জোয়ারদার। দর্শক, জানিয়ে রাখছি আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য আরটিভি টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অপরিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 09611 677777 নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। ডক্টর মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ এবং ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম জোয়ারদার, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রথমেই যাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ, আপনার কাছে। আজ প্রথমবারের মতো আক্রান্তের সংখ্যা 2000 ছাড়ালো। আমি অনুষ্ঠানে বলছিলাম দর্শককে, বলা হচ্ছে টেস্টের সংখ্যা আরো বাড়ানো সম্ভব হলে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি এই বিষয়ে। এবং বিভিন্ন দেশে যেখানে মোট টেস্টের 10 থেকে 12% মাঝে করোনা শনাক্ত হচ্ছে, সেখানে আমাদের দেশে প্রায় 19% মাঝে করোনার উপস্থিতি পাওয়া যাচ্ছে। এর কারণটা কি? সব মিলিয়ে যদি আমাদের দর্শককে জানাতেন বিষয়গুলো। আমাদের দেশে আক্রান্তের সংখ্যা দিনে দিনেই বাড়তেছে না, শুধু অনেক বেশি বাড়তেছে। এর কারণ হলো আমাদের বিশেষ করে আমার যেটা মনে হয়েছে যে ব্যক্তিগত সচেতনতার অভাব। প্রত্যেকটা মানুষ তার সচেতন না। একটা মানুষ যে তার যে সোশ্যাল ডিস্টেন্সিং যে মেইন যে কারণে আমাদের করোনাটা বেশি বেশি স্প্রেড করতেছে, বেশি বেশি আমরা আক্রান্ত হইতেছি, আমরা প্রত্যেকটা মানুষ তার জন্য দায়ী। এখানে সরকার সাধ্যমতো চেষ্টা করতেছেন, ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করতেছেন, কিন্তু ব্যক্তি পর্যায়ে আজকে আমরা সবাই এতটাই আমরা অসচেতন। আমরা সবাই মনে করতেছি আমি করোনা আক্রান্ত হব না, আমি আমার সোশ্যাল ডিস্টেন্সিং আমি করতেছি না, মেনটেন করতেছি না, আমি আমার যেগুলি পার্সোনাল হাইজিন সেগুলি মেনটেন করতেছি না। আমরা যেখানে সেখানে গল্প গুজবে মেতে উঠছি, আমরা হাটে বাজারে যাইতেছি নিয়মিত, আমরা চায়ের আড্ডায় যাইতেছি, আমরা দল ধরে বাড়ি যাইতেছি, ঈদের সময় বাড়ি যাইতেছি, আবার ফিরে আসতেছি। আমরা আমাদের যে পার্সোনাল হাইজিন মেনটেন না করার জন্য আজকে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। শুধু তাই না, আমাদের দেশের যে ঘনবসতি, সেই ঘনবসতিও একটা অন্যতম কারণ হিসেবে আমার কাছে মনে হইতেছে। জি, আপনাকে ধন্যবাদ। এবার যাব ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম জোয়ারদার, আপনার কাছে। দিন দিন কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এই অবস্থায় আগামী 31 মে থেকে গণপরিবহন চালুর কথা বলা হচ্ছে। এটা আসলে কতখানি সময় উপযোগী সিদ্ধান্ত বলে আপনি মনে করছেন, স্যার? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, সাইফুদ্দিন স্যার অলরেডি বলছেন যে সার্বিক পরিস্থিতিটা কি। এখন এই সচেতনতাটা ব্যক্তি পর্যায়ে যতটুকু বেশি জরুরি সেটা কিন্তু আমরা মানছি না। গভর্নমেন্ট তার পলিসি বা অন্যান্য যেসব গণপরিবহনের কথা বললেন, সেই পলিসিগুলির কথা যেগুলি আসছে সেগুলি হয়তো কিছুটা বাধ্য হয়েই আর্থসামাজিক অবস্থার কথা চিন্তা করেই নিচ্ছে। সে ব্যাপারে আমরা কিছু বলবো না, বা আমরা সে ব্যাপারে বিশেষজ্ঞ না। যারা বিশেষজ্ঞ তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে নিচ্ছেন। কিন্তু আমরা ডাক্তাররা যেটা মনে করি
যে এখনো যে লকডাউন তুলে নেওয়ার যে পরিস্থিতি অবস্থা, এই অবস্থাতে এখনই সার্বিকভাবে তুলে নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে আমরা কিছুটা শঙ্কিত। আর সাইফুদ্দিন স্যার অলরেডি বলছেন যে যদি সীমিত আকারে তুলেও নেন, যে ব্যক্তি পর্যায়ে যে সচেতনতাটা দরকার সেটা খুব জরুরি। আমরা সবাই মনে করছি, স্যারের সাথে স্বর মিলিয়েই বলছি, আমরা সবাই মনে করছি যে আমার হয়তো হবে না। যার ফ্যামিলিতে রোগাক্রান্ত আছেন তারাই শুধু জানেন যে অবস্থাটা কি পরিমাণ ভয়াবহ। সুতরাং আমাদের সবারই উচিত যে এই ব্যাপারে আরও সচেতন হওয়া, যে সামাজিক ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলা হচ্ছে সেটা মেনে চলা, না হলে পরিস্থিতি সামনে আরও ভয়াবহ হবে। আর আপনি আরেকটা কথা বলছিলেন যে বাইরের বিশ্বের সাথে আমাদের দেশের এই ডায়াগনোসিসের পার্সেন্টেজটা অনেক বেশি। সেটা একটা কারণ হতে পারে যে এমন যে বাইরে যে পরিমাণ পরীক্ষা করা হয়, হয়তো সামান্য সিমটম নিয়েই তারা পরীক্ষা করতে পারছে, আমাদের দেশে সেটা হয়তো হচ্ছে না। আমরা হয়তো যারা সিমটম বেশি হচ্ছে, যারা একান্ত অসুস্থ হয়ে যাচ্ছে, তারা গিয়ে পরীক্ষা করাচ্ছেন। পরীক্ষার হারটা আরেকটু বাড়িয়ে দিতে পারলে হয়তো দেখা যাবে যে আরও বেশি কেস পাওয়া যাচ্ছে, তখনই পার্সেন্টেজটা ওই বাইরের দেশের মতো 10%-ই চলে আসবে কথা। জি, ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম জোয়ারদার স্যার, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই গণপরিবহনে চলাচলের সময় কি কি নিয়ম মেনে চলতে হবে, আপনার পরামর্শ যদি থাকতো এই বিষয়ে যদি জানাতেন। যে কোনো পরিবহনের ব্যাপারেই আসুক না কেন, যে জিনিসটা প্রথমেই বলা হচ্ছে সবাইকে, আজকের থেকে না শুরু থেকেই বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। আমাদের দেশে তো তাও কমপক্ষে 3 ফুটের কথা বলা হয়, বাইরে তো দেখছি যে ওরা 6 ফুটের কথা বলছে। তো এইটুকু ডিস্টেন্স মেনটেন করে গণপরিবহনে চলাচল করা কতটুকু সম্ভব আমি জানি না। তাহলে যে বাসে যেখানে গাদাগাদি করে দাঁড়িয়ে মানুষ চলে, সেখানে 3 ফুট দূরে দূরে থেকে একজন করে মানুষ বসে আমরা কি সেটা চালাতে পারবো কি না? আর যদি সেটা সম্ভব হয়, ইন দ্যাট কেস হয়তো এটা মেনটেন করলো, কিন্তু ডিফিকাল্ট। আমরা বিভিন্ন সময় আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমেই দেখি যে এই ছুটিগুলিতে কি অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা বাসে হোক, ফেরিতে হোক, সব পর্যায়েই ট্রাকে করে মানুষ যাচ্ছে, এখানে কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ স্যার, আপনার কাছে যাব। আপনার কাছেও ঠিক প্রায় একই প্রশ্ন আমি রাখতে চাই। এসি বাসে এবং নন এসি বাসে চলাচলের সময় যাত্রীদের কি কি সুরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা বাস এসি হোক আর নন এসি হোক, এসিতে বলা হচ্ছে যে করোনা ভাইরাস এসিতে বেশি দিন এটা টিকে থাকতে পারে। সাধারণত এই ভাইরাস তো মানুষের দেহ ছাড়া বাঁচতে পারে না, কিন্তু এসি একটু এয়ার কুলার পেলে, এয়ার কন্ডিশনার থাকলে পরে সেখানে এটা আরো বেশি দিন এটা সারভাইভ করতে পারে। তো সেটা একটা খারাপ দিক। আরেকটা হলো যে আর এসি বাসই হোক নন এসি বাসই হোক, আমার যে ডিস্টেন্স, অর্থাৎ আমি যখন কথা বলার সময় আমার যে ড্রপলেটগুলি তৈরি হবে, সেই ড্রপলেট তো আরেকজনকে ইনফেক্ট করবে। এখানে মূল জিনিসটা হলো হাইজিন এবং ডিস্টেন্স। এই সোশ্যাল ডিস্টেন্সিং এবং হাইজিন এটা মেনটেন করতে হবে, সেটা এসি বাসই হোক নন এসি বাসই হোক। আর এসি বাসের জন্য আলাদা একটা হলো এসির মধ্যে এই ভাইরাসটা বেশি দিন সারভাইভ করে, কাজে এসি গুলো না থাকলে ভালো, এসি না চালাইলে ভালো, কারণ এসির মধ্যে এই ভাইরাসটা বেশি দিন সারভাইভ করে। নর্মালি যেখানে হয়তো 3 থেকে 6 দিন থাকলো, এখানে হয়তো আরো বেশি দিন, এখানে বলা হচ্ছে যে এখানে 18 দিন বা 20 দিনও এখানে এসির মধ্যে সারভাইভ করতে পারে। সেই ক্ষেত্রে এসির চেয়ে নন এসি বাসগুলো ভালো, কিন্তু এসি হোক আর নন এসি হোক আমার ডিস্টেন্সিং জরুরি। এটা শুধু হাসি বা কাশি না, কথা বলার সময়ও ড্রপলেট তৈরি হয়, সেই ড্রপলেটটা আরেকজনকে ইনফেক্ট করবে। সুতরাং আমার মেইন জিনিসটা হলো আমার মাস্ক ব্যবহার করতে হবে, আমার ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে। এটা কতটুকু সম্ভব বাস্তবতায়, যে দেশে পরিবহনের অনেক স্বল্পতা আছে আর মানুষের আধিক্য অনেক বেশি, সেটা কতটা বাস্তবসম্মত এটা বিশ্লেষণের অবকাশ রাখে। জি স্যার, এই মুহূর্তে একজন দর্শক প্রশ্ন করেছেন ফেসবুকে, আমি প্রশ্নটি নিয়ে আবারও আসছি আলোচনায়। মারিয়া তাসনুভা তিনি লিখেছেন যে আমার বয়স 58, অনেকদিন ধরে আমার পেটে জ্বালা করছে, ডাক্তার দেখিয়েছি কয়েক মাস আগে, ডাক্তারের পরামর্শে টেস্ট করে
পেপটিক আলসার ধরা পড়েছে। এখন ডাক্তার চেম্বারে বসছেন না, তাই তার কাছে যেতে পারছি না। এখন জ্বালা এবং ব্যথা বেড়েছে, কোনো কিছু খেলেই পেট জ্বলে এবং ব্যথা করে, মোচড়ায়। এখন আমি কি করব? ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম জোয়ারদার। স্যার, দুঃখিত স্যার, আমি যাব ডক্টর মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ। স্যার, আপনার কাছে। এখানে ওনার উপসর্গ দেখে মনে হচ্ছে যে, আমি জানি না ওনার এন্ডোস্কোপি করা হয়েছিল কিনা। এন্ডোস্কোপি যদি করা হয়ে থাকে, কারণ আলসার ডিজিজের জন্য যেটা এন্ডোস্কোপি করে এটা নিশ্চিত হওয়ার একটা ব্যাপার থাকে যে এটা আলসার ডিজিজ কিনা। তবে ওনার সিমটম দেখে যেটা মনে হচ্ছে যে আলসার ছাড়াও ওনার একটু ইরিটেবল বাওয়েলের কিছু সিমটম আছে, যেমন পেটটা মুচড়াচ্ছে, পেটটা ব্যথা করছে। সাধারণত পেপটিক আলসার ডিজিজ বেশি দিন পারসিস্ট করে না, মোটামুটি 6 থেকে 8 সপ্তাহ চিকিৎসা নিলেই পেপটিক আলসার ডিজিজ ভালো থাকে। কিন্তু ওনার যে সিমটমগুলো, তার মধ্যে বেশিরভাগ মনে হচ্ছে যে পেপটিক আলসার থাকলেও সাথে কিছুটা স্পাজমোটিক পেন বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো কিছু সিমটম আছে। আপনি যদি মেবাভারিন জাতীয় ওষুধ একটু খান, তাহলে আপনি ওই আগের ওষুধের সাথে, ডাক্তার যেহেতু বসতেছে না, আপনি আলসার ডিজিজের ওষুধ খান, সাথে একটু মেবাভারিন ট্যাবলেট 135 মিলিগ্রাম অর্ধেকটা বড়ি দিনে 3 বার খাওয়ার আগে যদি আপনি খান, এবং খাওয়া দাওয়াটা এবং একটু বেশি টেনশনটা কমান। যে আমার এই পেপটিক আলসার, আপনার এই পেপটিক আলসার করোনা ভাইরাসের সাথে কোনো ভয়ের কিছু নাই। আপনি এই পেপটিক আলসারের সাথে করোনা ভাইরাসের কোনো ক্ষতি হওয়ারও ইনশাল্লাহ সম্ভাবনা নাই। আপনি দুশ্চিন্তা মুক্ত থাকেন, এবং একটু প্রয়োজনে আপনি অ্যাংজিওলাইটিক, একটু যদি মনে করেন বেশি টেনশন লাগে, একটু টেনশনের ওষুধ খান। ঘুম না হলে একটু ঘুমের ওষুধ খান। আর আগে আপনি আলসার ডিজিজে যে ওষুধটা খাইতেছেন, তার সাথে যদি আপনি একটু মেবাভারিন ট্যাবলেট, মেবাভারিন 135 মিলিগ্রাম অর্ধেক বড়ি দিনে 3 বার খাওয়ার আগে, এটা আপনি চালাতে পারেন। আর খাওয়া দাওয়াটা একটু বাইরের খাবার, দুধের খাবার, যে খাবারে আপনার সমস্যা হয়, সেই খাবারগুলি যদি আপনি একটু অ্যাভয়েড করেন, তাহলে আপনি ভালো থাকবেন আশা করি। জি, ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের দর্শক তার উত্তরটি পেয়ে গেছেন। এবার যাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ, আপনার কাছেই যাব। 50 শয্যার বেশি সব হাসপাতালে কোভিড এবং নন কোভিড উভয় রোগীর চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এই জিনিসটা খুব, আমি মনে করি যে এই জিনিসটা খুব শুরুতেই করলে ভালো হতো। শুরুতে করলে ভালো হতো ইন দ্য সেন্স যে আমি আসলে এই মুহূর্তে আমাদের যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট আছে, কিছু প্রিসিমটোমেটিক পেশেন্ট আছে, কিছু সিমটোমেটিক, অর্থাৎ কিছু রুগী আছে যাদের কোনো সিমটম নাই, কিছু রুগী আছে তাদের এখনো সিমটম শুরু হয় নাই, আবার কিছু রুগী আছে যাদের সিমটমস আছে। অর্থাৎ আমাদের যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে, কাজে আমাদের এই রুগীকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো যখনই আমি আমার রুগীটাকে আমি হাসপাতালে আসবে, আমি তাকে ধরে নিব যে তার এই সংক্রমণটা হয়েছে। সুতরাং তাকে আমাকে প্রথমে স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং করে তাকে আমাকে কোভিড এবং নন কোভিডে ভাগ করতে হবে। এই জিনিসটা খুবই আমি সময় উপযোগী সিদ্ধান্ত বলেই মনে করি, এবং এটা আরো আগে করলে আরো ভালো হইতো, কারণ মানুষ অনেক সাফার করতেছে, এত বেশি সাফার করতেছে। কাজে প্রথমেই আমি এই পেশেন্টগুলোকে স্ক্রিনিং করব, কোনটা কোভিড পেশেন্ট, কোনটা নন কোভিড পেশেন্ট। কোভিড পেশেন্টটাকে আলাদাভাবে চিকিৎসা দেব, নন কোভিডটাকে আলাদাভাবে চিকিৎসা দেব। আমি মনে করি যে এই সিদ্ধান্তটা আরো আগে নিলে ভালো হতো, এবং এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই যুক্তিসঙ্গত হয়েছে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম জোয়ারদার, স্যার, আপনার কাছে যাব। অনেক রোগী আছেন যাদের জরুরি সার্জারির প্রয়োজন হতে পারে, কিন্তু তিনি নন কোভিড না, মানে কোভিড না কিনা, কোভিড আছে কিনা সেই সার্টিফিকেট তিনি তাৎক্ষণিক কিভাবে জোগাড় করবেন? এই জটিলতার সমাধান কি? এটা নিয়ে সবখানেই হচ্ছে এই জটিলতা দেখা দিচ্ছে। এটা হলো যে একটা ডায়াগনোসিস করার জন্য যতটুকু সময় দরকার রিপোর্ট পাওয়ার, ইমার্জেন্সি কেসগুলি তো শুধু করা হবে এখন, কোনো রুটিন কেস এখন করা যাবে না। এই কোভিড সিচুয়েশনে, কোনো প্যান্ডেমিক সিচুয়েশনে রুটিন কেস করতে হয় না, শুধুমাত্র ইমার্জেন্সি পেশেন্টগুলি আসলে, মানে ইমার্জেন্সি তো ইমার্জেন্সি, সেটা আমার 24 ঘন্টার মধ্যেই করতে হবে। বা কোনো কেস হয়তো পারফোরেশন হলো, একটা বার্স্ট অ্যাপেন্ডিক্স, ইমিডিয়েট 5-6 ঘন্টার মধ্যেই আমার অপারেশন রেডি করতে হবে। সেক্ষেত্রে তো আমি রিপোর্টের জন্য বসে থাকতে পারবো না। আমাদের যেটা পলিসি হলো সেটা হলো তার থেকে স্যাম্পল কালেকশন করে আমরা রিপোর্টের জন্য পাঠিয়ে দিব, এবং তার ম্যানেজমেন্টে যাওয়া। এবং সেটা কোভিড হোক আর নন কোভিড হোক, এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে সবাইকে কোভিড এই
করোনা আক্রান্ত ধরে নিতেই হবে, নিয়েই ওভাবেই প্রিপারেশন নিয়ে যতটুকু আমাদের রয়্যাল কলেজ অফ সার্জনস, আমাদের সোসাইটি অফ সার্জনস থেকে যেভাবে গাইডলাইন দেওয়া আছে, সোসাইটি অফ এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারি থেকে যেভাবে গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইন অনুসারে আমাদের ট্রিটমেন্ট প্রসিড করতে হবে এবং অপারেশনে প্রসিড করা উচিত। জি, ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম জোয়ারদার, আপনার কাছে আবারও আসবো। এবার যাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ। স্যার, আপনার কাছে যাব। অনেকেই দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা করাচ্ছেন, ওষুধও খাচ্ছেন, কিন্তু করোনার এই সময়ে তারা নিয়মিত চিকিৎসা করাতে পারছেন না। তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমি একটু আগেই বলেছি যে আলসার ডিজিজের জন্য, মানে আলসার আমাদের দেশে যদিও আমরা দেখি যে আলসারের মতো সিমটম, পেটে ব্যথা হইলে আলসার না। আমরা যারা এই গ্যাস্ট্রোএন্টারোলজি প্র্যাকটিস করি দেখি যে যারা পেটের যে সমস্যাগুলি, বেশিরভাগই তাদের এন্ডোস্কোপি করলে আলসার পাওয়া যায় না। এই যে সুতরাং তাদের প্রথম থেকে প্রিঅকুপাইড যে ধারণা যে আমার আলসার ডিজিজ আছে, এটা মাথা থেকে সরাইতে হবে। দ্বিতীয় হলো যে এই করোনার সাথে আলসারের তেমন কোনো সমস্যা নাই। উনি যদি আগে আলসারের ডিজিজ, আলসারের ওষুধ যদি আগে উনি খাইতেছেন, এখনো ওইটা কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা এর মধ্যে নাই। তাছাড়া এই অ্যাংজাইটি রিলেটেড যে সমস্ত সমস্যা, ওনার ইরিটেবল বাউল বা আইবিএস বলি, সেগুলি এখন বেড়ে গেছে। মানুষ এখন আতঙ্কে আছে তাই সেই সমস্যা, সার্বক্ষণিক একটা টেনশনে আছে যে আমার কখন করোনা হয়, আমি কখন মারা যাই, আমার কখন হাসপাতালে যাওয়া লাগে। এই অ্যাংজাইটি থেকে তার পেটের সমস্যাগুলি অত্যধিক হারে বাড়তেছে বলে আমাদের মনে হয়। সুতরাং এখন মূল কথাটা হইল যে করোনা তো একটা ভয়াবহ শক্তি, ঠিক আছে, কিন্তু এটার জন্য সচেতন হওয়ার দরকার আছে। এটা যে সব করোনা রোগী যে আপনার একদম মারাত্মক হবে তা তো না, মাত্র 5% পেশেন্ট খারাপ হবে, বাকি 95%-এরই তো এরকম খারাপ হওয়ার সম্ভাবনা কম। সুতরাং এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে, মানুষকে বেশি করে সচেতন করতে হবে এবং মানুষকে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিকভাবে মানুষকে সচেতন হওয়ার প্রয়োজন বেশি। জি, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ, আমরা আরো আলোচনা করব। তার আগে দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি অল্প সময়ের মধ্যেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রতিদিন ঠিক আরটিভি করোনা হেল্পলাইন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন করোনা হেল্পলাইন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি তানজিয়া জুথি। অতিথি হিসেবে আছেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ এবং জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম জোয়ারদার। ফিরছি আবারও আলোচনায়। আমি প্রথমেই যাব ডাক্তার আমিনুল ইসলাম। স্যার, আপনার কাছে যাব। আপনার কাছে যে প্রশ্ন রাখতে যাচ্ছি, কোন রোগীদের ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে এবং কখন, এই বিষয়টি জানতে চাচ্ছি। আমি সার্জারি মানুষ, তারপরও অ্যাজ এ বিং এ ডক্টর যেটা গাইডলাইন যেটা পাচ্ছি আমরা, যে শ্বাসকষ্টের ব্যাপারটা যখন আসে, যে স্যাচুরেশন মেনটেন করা অক্সিজেন, সেই স্যাচুরেশন যখন মেনটেন করতে পারছে না, এমনি সাপ্লাই অক্সিজেন এই ক্যানুলা দিয়ে বা মাস্ক দিয়ে সাপ্লাই দেওয়ার পরও স্যাচুরেশনটা 90% বা 88% উপরে থাকছে না, যখন অ্যাসিস্টেড লাগে তখনই ভেন্টিলেশন দেওয়ার প্রয়োজন পড়ে। আর ভেন্টিলেশন দেওয়ার কেসের সংখ্যা তো খুবই কম, আমাদের দেশে সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন হয়তো নাই, সেই জন্য আমাদের জন্য এই লোডটা বেড়ে যাচ্ছে। তো সেটার সংখ্যা টোটাল কেসের স্যার বললেন যে 5% হয়তো বেশি সিমটম প্রডিউস করে, 5%-এর মধ্যেও দেখা যাবে টোটাল কেসের 1%-এর ভেন্টিলেশন সাপোর্ট বা তারও কম সাপোর্ট লাগে। তো যাদের খুব সিভিয়ার ফর্মে দেখা দিচ্ছে, যাদের আগের থেকে শ্বাসকষ্ট আছে, ডায়াবেটিস বা আমাদের ক্রনিক রেনাল ফেলিওর ডিজিজ ছিল, লিভার ডিজিজ ছিল, তাদের জন্য লাগে, অন্যদের ক্ষেত্রে তো লাগার প্রয়োজন নেই। এই মুহূর্তে আরো একজন দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি নিয়ে আবারও আলোচনায় ফিরব। প্রশ্নটি করেছেন নুরুল ইসলাম মিলন। আমার স্ত্রীর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, জ্বর, সর্দি, গলা ব্যথা নেই, ইসিজি রিপোর্ট নরমাল, শুধু হার্ট রেট বেশি, ডাক্তার বলেছে যে অ্যাসিডিটি, এখন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে,
কিন্তু নিঃশ্বাসের সমস্যা এখনো আছে, করণীয় কি? আহ, এটাই আমি প্রশ্নটি রাখতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ স্যার, আপনার কাছে। নিঃশ্বাসের সমস্যা মানে উনি ওনার কাশি বা শ্বাসকষ্ট বা জ্বর হয়তো নাই যেটা মনে হচ্ছে। তো এই নিঃশ্বাসের যে মানে সমস্যাটা, এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে বেশি অ্যাংজাইটির জন্য হইতেছে। যদি তার কোনো কাশি, শ্বাসকষ্ট, গায়ে ব্যথা এগুলো কোনো কিছুই না থাকে, শুধু এবং ডাক্তার যদি দেখে তাকে মনে করে এটা করোনা না, করোনা ছাড়াই এটা এটা হচ্ছে বলে মনে হয়, আপনি একটু অ্যাংজিওলাইটিক ওষুধ, যেগুলো আপনার একটু ঘুম হবে, যে একটু অ্যাংজাইটি কমাবে, এই জাতীয় ওষুধ খেলে আপনি ভালো থাকবেন। জি আর টেনশনটা কমায় দিতে হবে, কারণ টেনশন এটা একটু সচেতন হন, আতঙ্কিত হবেন না। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ, আমরা আবারও আসবো আলোচনায়, তবে তার আগে আরটিভি করোনা হেল্পলাইন মেসেঞ্জারে একটি ভিডিও বার্তা এসেছে, সেই প্রশ্নটি নিয়ে আমরা আবারও আসবো আলোচনায়। ওয়ালাইকুম, আমি লালমিহাট জেলাধীন কাকিনা থেকে মোহাম্মদ রমজান আলী বাবু বলছি। আমি প্রতিদিনই দেখতেছি যে করোনা শনাক্তের হার দিন দিন বেড়েই চলছে। আর প্রথম দিকে প্রশাসনিক যে তৎপরতা সেটা বেশি ছিল, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে এখন দেখা যাচ্ছে তৎপরতা মোটামুটি কমে গেছে এবং শপিং মলগুলোতে যথেষ্ট পরিমাণে মানুষের ভিড় দেখা যাচ্ছে। তো আমরা কি বা বাংলাদেশ কি স্বাভাবিকের দিকে যাচ্ছে নাকি মৃত্যুর মিছিলের দিকে যাচ্ছে? জি, ধন্যবাদ। আমি যাব ডাক্তার আমিনুল ইসলাম স্যার, আপনার কাছে। ধন্যবাদ। যদিও আমরা এই বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা করেছি, তারপরে দর্শক প্রশ্ন করেছেন, তার সুবাদে আসলে আমরা আবারও জানাতে চাই দর্শককে। যেটা উনি প্রশ্নটা তুলছেন এটা কিন্তু সবার মনেই এখন উত্থাপিত হচ্ছে যে আমরা কি আসলে মৃত্যুর মিছিলের দিকে যাচ্ছি কিনা। তো যেটা আমরা শুরু থেকেই এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রথম থেকেই বলে আসছিলাম যে সচেতনতা, এখন যদি আমরা ব্যক্তিগত পর্যায়ে এই সামাজিক দূরত্ব মেনটেন করা বা ব্যক্তিগত সচেতনতা ডেভেলপ করতে না পারি, তাহলে এটা জোর করে প্রশাসন দিয়ে, ডাক্তার দিয়ে বা অন্য কাউকে দিয়ে সেটা করানো সম্ভব না। এটা তো এমন না যে কারো বুদ্ধি নেই, তার বিবেক নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে সেটা আসলেও হয়তো বা কম, বা আমরা এগুলি পরোয়া করি না, ভয় পাই না। আমি জানি না কোনটা সেই কারণ। তো আজকে আপনার যেটা বললেন যে প্রশাসনের ব্যাপারটা, আপনি যদি দেখেন ভালো করে খেয়াল করে, আজকে কতজন ডাক্তার এবং প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনিক ভাইরা যে কি পরিমাণ অসুস্থ অবস্থায় আছে, এবং তাদের তো শুধু অসুস্থ হলে তারা তো নিজেরা সাফার করলো না, তাদেরকে আবার পরবর্তীতে অনেকদিন কোয়ারেন্টাইনে রাখতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের সংখ্যা কমে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে এক পর্যায়ে হয়তো দেখা যাবে প্রশাসনে কেউ নেই, রাস্তাঘাটে কেউ দেখার মতো কেউ থাকবে না, ডাক্তার পাবেন না। যদি ব্যক্তিগত পর্যায়ে যদি আমরা নিজেদের সচেতন না হই, সমস্ত ডাক্তাররাই যদি অসুস্থ হয়ে যায় এবং তাদের কোয়ারেন্টাইনে থাকতে হয়, এক পর্যায়ে কোনো ডাক্তার পাওয়া যাবে না, কোনো প্রশাসনের কোনো লোক পাবেন না এগুলি দেখভাল করার জন্য। সেই জন্য আমাদের জনগণের সাধারণভাবে সার্বিকভাবে সবারই উচিত সচেতনতা। ভয় নেই, ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতন থাকলেই ইনশাআল্লাহ একসময় এটা আমরা ওভারকাম করতে পারবো। স্যার, আপনার কাছে আরেকটা কিউরিসিটি থেকে আসলে প্রশ্নটি করা, যে ডাক্তাররা আক্রান্ত হচ্ছে কেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, কিন্তু এত সংখ্যক পুলিশ আক্রান্ত হচ্ছে, এটার আসলে কারণটা কি? মানে এই বিষয়টা যদি আপনি আলোচনা করতেন। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? পেশেন্ট, এটা হলো যে আমাদের কতজন পেশেন্ট এখন ট্রিটমেন্টে আছে, কিন্তু তার থেকে বেশি কেস কিন্তু বাইরে আছে, আমাদের সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, রান করছে, মুভমেন্ট করছে। এটাই প্রমাণ পাওয়া যায় যে কেস হিসাবে আরো বেশি কেস আছে আমাদের, যেটা সমাজে ঘুরে বেড়াচ্ছে, এবং এরাই হয়তো বা এই যে প্রশাসনের বা পুলিশ ভাইদেরকে অসুস্থ করে দিচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমরা পেপারেও দেখছি, আপনাদের আলোচনায় দেখছি, যে প্রশাসনের যে পুলিশ ভাইরা আজকে আক্রান্ত, তাদের আক্রান্ত হওয়ার পেছনে হয়তো আরেকটা কারণ থাকতে পারে। সেটা হলো তারা ডিউটি করার পরে নির্দিষ্ট ব্যারাকে ফিরে যান, এবং ব্যারাকে একসাথে অনেকেই থাকতে হয়, এবং তাদের পরিবেশ সবাই জানি কতটুকু কি, সেখানে কতটুকু ডিস্টেন্স মেনটেন ওনারা করতে পারতেছেন আমরা জানি না। হয়তো একজন থেকে
আরেকজন সেখানেই বেশি আক্রান্ত হচ্ছে, যেটা ডাক্তারদের ক্ষেত্রে হয়তো হচ্ছে না। তারা একজন ডাক্তার ডিউটি করে তার বাড়িতে গেলেও আইসোলেশনে থাকে, তার ছোট বাচ্চাকেও কাছে দিতে দিচ্ছে না, কিন্তু ওখানে তো একা থাকে একটা রুমে। কিন্তু পুলিশ ভাইরা তো একা থাকে না, ব্যারাকে গেলে তো একসাথে একই রুমে অনেকে থাকতে হচ্ছে। সেটা একটা বড় কারণ হতে পারে। আমি ব্যাপারে বিশেষজ্ঞ না, তারপর আমাকে জিজ্ঞেস করছেন বলে আমি জি আমরা বুঝতে পেরেছি। স্যার, এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন টেলিফোনে, তার প্রশ্নটি নিয়ে আমরা আবার আলোচনায় আসব। দর্শক আসসালামু আলাইকুম, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করতে পারেন। আসসালাম, আমি বাগেরহাট থেকে বলছি, সাথী নাম। আমার হাজবেন্ড মনে করেন 6 বছর যাবত অসুস্থ, বুঝছেন? কতদিন ধরে অসুস্থ? 6 বছর যাবত এই গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ছে। 6 বছর। আচ্ছা, এখন এই ভাইরাসের জন্য তো মনে করেন 1 বছর আগে টেস্ট করছি, ঠিক আছে? আচ্ছা। এখন এই ভাইরাসের জন্য তো ডক্টর দেখানো যাচ্ছে না, কিন্তু তার শরীরের অবস্থা খুব খারাপ, খুব ব্যথা হয় পেটে, আর কিছু খেলে খুব প্রচুর মানে ব্যথার কাতরায়। এ হচ্ছে সমস্যা, আর কিছু খাইতে পারে না এখন ইদানিং দেখা যাচ্ছে। তো এখন তো এই ভাইরাসের জন্য আর কি এন্ডোস্কোপি করা যাচ্ছে না। এন্ডোস্কোপি না করে তো ডাক্তারের কোনো অসুবিধা না, ডাক্তাররা দেখতেছে না রোগী। এখন এর সমাধানটা কি করা যায়? আর জি। উনি এই 1 বছর ধরে ওষুধ খাওয়া হচ্ছে 40, মানে ম্যাক্সিমাম একটা ওষুধ, আর হচ্ছে রিডন 40। জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, টেলিফোনেই সাথেই থাকুন। আপনি যদি আরো প্রশ্ন থেকে থাকে আপনি করবেন, বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সাথেই আছেন, আপনি আমাদের সাথেই থাকুন। যদি আরো প্রশ্ন থাকে আপনি প্রশ্নটি করতে পারেন। আমি যাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ আপনার কাছে। তার আগে আরো একটি প্রশ্ন নিয়ে তারপরে আসবো একসাথে। মুর্তজা হোসেন দর্শক এই আরেকটি প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নটি নিচ্ছি। উনি লিখেছে যে তার গ্যাসের সমস্যা আছে প্রচুর, তিনি কি লেবু খেতে পারবেন কিনা? কারণ এখন যেটা বলা হচ্ছে যে এই সময়টায় লেবুর রস খাওয়াটা খুবই ভালো কাজ করবে, তো সেই ক্ষেত্রে আসলে সে কি করতে পারে? ধন্যবাদ। লেবুর সাথে আসলে গ্যাস্ট্রিকের কোনো বিরোধিতা নাই। লেবু গ্যাস্ট্রিকের রুগী নিশ্চিন্তে উনি যত খুশি লেবু খেতে পারেন। এই লেবু খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই, লেবু উনি খেতেই পারেন এবং গ্যাস্ট্রিকের কোনো ক্ষতি করবে না। যে ভিটামিন সি আছে এটা উপকার করারই সম্ভাবনা বেশি। কাজে গ্যাস্ট্রিকের পেশেন্টদের জন্য লেবু খাইতে কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই। জি, দর্শকের প্রশ্নটি যদি বলতেন। ওনার বয়সটা আমি জানি না, কত বয়সের কথা বলছিলেন, কথা ভালো বোঝা যায়। তিনি আমাদের সাথেই আছেন, ফোনেই আছেন। আপনি আরেকবার প্রশ্নটি করতে পারেন যদি কোনো জানার কিছু থেকে থাকে। হ্যাঁ, বয়স, রোগীর বয়স কত? দর্শক আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে আপনার রোগীর বয়স কত আমাদের বিশেষজ্ঞ ডক্টর জানতে চেয়েছেন। বয়স 40 বছর। আপনি এখন যে ওষুধ যে ওষুধ গ্যাস্ট্রিকের খাইতেছেন 1 বছর, আপনি আমার মনে হয় এই ওষুধটা বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে আপনি অন্য ওষুধ একটু খান। সেই ওষুধের মধ্যে যে ওষুধটা আপনি খেতে পারেন এখন মেব এসআর, এই ওষুধটা সকালে একটা রাত্রে একটা, এই ওষুধটা খান। আর রাত্রিবেলা সারবিপেপ ট্যাবলেট 40 মিলিগ্রাম রাত্রে একটা ট্যাবলেট খান। এই দুটো ওষুধ খান। এবং আবারও বলছি যে টেনশন অ্যাংজাইটির থেকে একটু বিরত থাকেন। আমি আবার বলছি, মেব এসআর একটা ওষুধ আছে, আপনি মেব এসআর ওর সঙ্গে আর কিছু লাগবে না? রিডন তো খায়, আর ম্যাক্সিমাম 40। না, আপনি এই রিডনটা বন্ধ করেন, ম্যাক্সিমা বন্ধ করেন, মেব এসআরটা খান এবং সারবিপেপ ট্যাবলেট 40 মিলিগ্রাম রাতে একটা খান। রাত্রে একটা শুধু? জি, ধন্যবাদ। দর্শক আপনি নিশ্চয়ই আপনার সমাধানটি পেয়ে গেছেন। আমরা আরো আলোচনা করতাম, তবে আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা আরো আলোচনা করতে পারলাম না। হয়তো বা কালকে আরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনায় আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামীকাল বিকেল 5:30 আপনার প্রশ্ন, মতামত অথবা অভিযোগ লিখুন অথবা ভিডিও করে পাঠিয়ে দিন RTV করোনা হেল্পলাইনের মেসেঞ্জারে, আর দেখুন লাইভ অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.